আমরা আজকে শিখবো সেটা হচ্ছে কমন লিগ্যাল টার্মস। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে অ্যাকুইটাল। ওকে, আমি একটু এটা হচ্ছে অ্যাকুইটাল। তারপরে অ্যাকুইটালের অবশ্য আমরা এর আগে পড়ছিলাম মিড টার্মের আগে, যেটা হচ্ছে অ্যাকুইট করছিলাম। অ্যাকুইট উচ্চারণটাও অ্যাকুইট আর কি, বাট আমরা একে অ্যাকুইট বলি আর কি। সো এটা হচ্ছে অ্যাকুইটাল জাজমেন্ট দ্যাট criminal defendant has not been proved guilty beyond a reasonable doubt। অর্থাৎ কাউকে খালাস দিয়ে দেওয়া বা মুক্ত করে দেওয়া, অর্থাৎ ক্রিমিনাল ডিপেন্ডেন্ট কোনো বিবাদীকে যখন অপরাধী হিসেবে পায় না, তখন তাকে কোনো ধরনের ডাউট ছাড়াই তাকে তখন ছেড়ে দেওয়া হয়। এটাই হচ্ছে খালাস করে দেওয়া হয় মামলা থেকে। এটা হচ্ছে আকুইটাল। এটা বানানটা হচ্ছে ACQUITTAL। তারপরে হচ্ছে অ্যাফিডেভিট, অলরেডি আমরা পড়ছি, এটা করতে হবে না। অ্যাফার্মড আমরা একটু পড়বো। অ্যাফার্মড কোনো কিছু নিশ্চিত হওয়া, এটা তো আমরা জানি, মানে কোনো একটা বয়ান কেউ দিল তখন সেটা নিশ্চয়তা 100% পাওয়া যায় এরকম। ইন দ্য প্র্যাকটিস অফ দ্য অ্যাফিলিয়েট কোর্টস দ্য ডিক্রি অর অর্ডার ইজ ডিক্লেয়ার্ড ভ্যালিড। কোনো কিছু যখন বৈধ হিসেবে ঘোষণা করা হয়, কোনো অ্যানাউন্সমেন্টকে, ঘোষণাকে বা রায়কে, ডিক্রি মানে হচ্ছে এখানে রায় হবে, মামলার কোনো রায়কে এটাও ডিক্রি বলা যায়, যেটাকে রায় জারি করা হয়। উইল স্ট্যান্ড অ্যাজ রেন্ডার্ড ইন দ্য লয়ার কোর্ট। সো এটা আমরা দেখলাম। তারপর হচ্ছে আনসার। আনসার তো আমরা জানি মোটামুটি, দ্য ফর্মাল রিটেন স্টেটমেন্ট বাই আ ডিফেন্ডেন্ট responding to a civil complaint and setting forth the grounds of for defense। কোনো ডিপেন্ডেন্ট কোনো যখন, অর্থাৎ বিবাদী যখন কোনো একটা ফর্মাল স্টেটমেন্ট দেওয়া হয়, এটা হচ্ছে সিভিল কোর্টে বা সিভিল কোনো অবজেকশনের কারণে, তখন সেটাকে আনসার বলা হয়। তো তিনি তার সপক্ষে যুক্তি উপস্থাপন করে বা কোনো উত্তর দিয়ে থাকে। সেটা আমরা অলরেডি আপিল করছি, এটা লাগবে না। এটাও আমরা করছিলাম। অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্ট এটা আমরা একটু দেখবো। অ্যারেঞ্জমেন্ট এটা বানানটা একটু ডিফারেন্ট আছে। নর্মালি যে অ্যারেঞ্জমেন্ট আর এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, এটা দেখলাম the lawyer ভাষা। A proceeding in which an individual who is accused of committing a crime is brought into court, told of charges and asked to plead guilty or not guilty। অর্থাৎ যখন কোনো প্রসিডিং করা হয়, কোনো মামলার যখন প্রসিডিওর করা হয়, অভিযুক্তকে জিজ্ঞেস করা হয় যে ইউ আর গিলটি অর নট। অর্থাৎ অপরাধী তো তখনও হয় নাই, অর্থাৎ বিবাদী যখন তিনি বলবেন এরকম একটা কোনো বা কোনো একটা ব্যক্তিকে যখন অভিযুক্ত করা হয় যে কোনো একটা ক্রাইমের জন্য, তখন তাকে যে জিজ্ঞেস করা হয় যে আর ইউ গিলটি অর নট। তো এই আত্ম স্বীকৃতি যেটাকে বলা যায় অ্যারেঞ্জমেন্ট, এটাকে বলা হয় অ্যারেঞ্জমেন্ট। আমরা অলরেডি বেইল করছি, এটা লাগবে না। ব্যাংক্রাপসি। হ্যাঁ, ব্যাংক্রাপসি এটা হচ্ছে নর্মালি কোনো একটা মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে পড়ে, তখন তখন যখন তিনি আর ঋণ পরিশোধ করতে পারে না, তখন আদালত তাকে ব্যাংক্রাপসি হিসেবে ঘোষণা করা হয়। আমরা এটার ডেফিনিশনটা শিখবো, একটু পর্যন্ত শিখলেও চলো, আমি একটু দেখাচ্ছি। রেফার্স টু state statutes and judicial proceedings involving persons or business that cannot pay their debts and seek the assistance of the court in getting a fresh start। এখান থেকে আমাদের একটু পর্যন্ত আনসার ডেফিনেশনটা শিখলে চলবে। অর্থাৎ তিনি যখন, একটা মানুষ যখন দেউলিয়া হয়ে যায়, এটা দেউলিয়া বলা হয়। দেউলিয়া হয় যখন, দেউলিয়া হয়ে যায় তখন তিনি আদালতের পারমিশন চায় যে তাকে যেন ওখান থেকে মুক্ত করে দেওয়া হয়, তিনি একটা নতুন ভাবে স্টার্ট করতে চাচ্ছে, এরকম ব্যাংক্রাপসি। এখন করোনা ভাইরাসের সময়েও অনেক ব্যবসা প্রতিষ্ঠান এখন স্থগিত বন্ধ আছে, অনেকেই দেখা গেছে যে কর্মী ছাঁটাই করতেছে। তো নর্মালি দেউলিয়া হওয়ার ভয়ে কিন্তু এগুলো সিদ্ধান্ত নিয়ে থাকে, এরকম আর কি ব্যাংক্রাপসি। তারপর হচ্ছে বেঞ্চ ট্রায়াল। এটা বাংলাদেশে প্রায় সময় পেপার নিউজে বা টেলিভিশন খবরে আসে। বেঞ্চ ট্রায়াল, হোয়াট ইজ বেঞ্চ ট্রায়াল? ট্রায়াল উইদাউট আ জুরি ইন হুইচ জাজ ডিসাইডস দ্য ফ্যাক্টস। অর্থাৎ যেখানে জুরি থাকে না, কিন্তু একজন বিচারক সেখানে ডিসাইড করে থাকেন যে ফ্যাক্টস গুলো কি কি ছিল বা সত্য ঘটনাগুলো কি কি ছিল, সিদ্ধান্ত নিয়ে থাকেন। এটাকে বলা হয় বেঞ্চ ট্রায়াল। এটা একটু বোঝা দরকার। সেটা হচ্ছে যে
এটাকে জুরি হয় নর্মালি হচ্ছে যে একের অধিক যখন বিচারকরা যখন একটা বিচারের জন্য বসেন তখন সেটাকে জুরি বলা হয়, অলরেডি আমরা জানি। আর বেঞ্চ ট্রায়ালটা হচ্ছে একজন বিচারকই নর্মালি একজন বিচারকই ডিসাইড করবে যে ফ্যাক্টসটা কি ছিল এরকম। তারপর হচ্ছে আমরা দেখবো সেটা হচ্ছে ব্রিফ। ব্রিফ মানে কিন্তু নর্মালি সংক্ষেপ বলা হয়, বাট এখানে লয়ের ভাষা হচ্ছে যে একটা স্টেটমেন্ট দেওয়া হয়, কোনো একটা বক্তব্য উপস্থাপন করা, রিটেন স্টেটমেন্ট submitted again a written statement submitted by the lawyer for each side। প্রত্যেকটা সাইড থেকেই যখন লয়াররা যখন উপস্থাপন করে, অর্থাৎ প্লেইন্টিফ মানে হচ্ছে বাদী আর ডিফেন্ডেন্ট বিবাদী, দুই পক্ষেই যখন লয়াররা যখন উপস্থাপন করে কেস বা মামলা, that explains to the judges why they should decide the case or a particular part of the case in favor of the lawyer's client। ক্লায়েন্টের পক্ষে হয়ে যখন তিনি কাজ করবেন তখন তারা একটা স্টেটমেন্ট দিয়ে থাকে, সেটা কেন তারা এই মামলায় লড়তে চাচ্ছেন এরকম একটা যে বিবৃতি দেওয়া হয় সেটাকে বলা হয় ব্রিফ। এটা আমেরিকাতে খুব বেশি পরিমাণে ইউজ হয় এই ব্রিফ শব্দটা, আমেরিকান যে কোর্টে এটা ইউজ করা হয়। তারপর আমরা দেখবো যে চেম্বার্স। চেম্বার্সের নর্মালি বাংলা অর্থ হচ্ছে যে কক্ষ, রুম ইংলিশে বলা হয়। আর নর্মালি আইনের ভাষা হচ্ছে আর জাজেস অফিস, অর্থাৎ বিচারকের যেই কার্যালয় তাকে বলা হয় চেম্বার্স। তারপর হচ্ছে ক্যাপিটাল অফেন্স, আ ক্রাইম পানিশেবল বাই ডেথ। ক্যাপিটাল অফেন্স মানে হচ্ছে যে সর্বোচ্চ যে অপরাধ যেটাকে বলা হয়, অর্থাৎ যেই অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড সেটাই। আর ক্রাইম পানিশেবল বাই ডেথ অর্থাৎ যেটা মৃত্যু দ্বারা শাস্তি দেওয়া হয় সেটাকে বলা হয় ক্যাপিটাল অফেন্স। ওকে, আমি একটু এই ফাঁকে শামীম খানকে একটু আনমিউট করছি। বুঝতে পারতেছো তো না? বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা ধৈর্য ধরে শুনবে আর কি। হ্যাঁ, পারলে যেটা যেটা জি পারো স্যার। এটা স্ক্রিনশটও দিয়ে রাখতে পারো। ওকে, আমি তোমাকে আনমিউট মিট করে আবার মিট করে জি দিচ্ছি। স্যার। স্যার ক্যাপিটাল অফেন্স এটা তো বুঝতে পারলাম। কোনটা কোনটা ক্যাপিটাল অফেন্স? জি স্যার। আচ্ছা, আমি আবার বলছি। ওকে ওকে ওকে। ক্যাপিটাল অফেন্স মানে হচ্ছে যে ক্যাপিটাল, ক্যাপিটালের লয়ার ভাষা ক্যাপিটাল মানে হচ্ছে যে হাইয়েস্ট, সর্বোচ্চ। অর্থাৎ মানে যেটা যে পরিমাণ অপরাধ করলে পরে আইনের ভাষা যে পরিমাণ অপরাধ করলে পরে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে সেই ধরনের অপরাধকে বলা হয় ক্যাপিটাল অফেন্স। এটাই হচ্ছে আর কি লয়ার ভাষা। আর বাংলাদেশের রাজধানী ক্যাপিটাল ও ঢাকা। তারপরে ক্যাপিটালের আবার ইয়ে আরেকটা মিনিং হচ্ছে ইকোনমিক্স এর ভাষায় মূলধন, অর্থাৎ মানি বা কারো মেধা, এটাও একটা ক্যাপিটাল। তো আর আইনের ভাষা হচ্ছে ক্যাপিটাল অফেন্স মানে সর্বোচ্চ অপরাধ, অর্থাৎ যে অপরাধের জন্য কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ফাঁসিতে হোক কিংবা অন্য কোনোভাবে মৃত্যুদণ্ড দেওয়া কার্যকর করার জন্য পানিশমেন্ট দেওয়া হয়, তখন এটাকে বলা হয় ক্যাপিটাল অফেন্স। যেমন ধরো কেউ একজন কাউকে হত্যা করলো, তখন এই হত্যাটা হচ্ছে ক্যাপিটাল অফেন্স। বাংলাদেশের আইনেও এবং পৃথিবীর প্রায় দেশের আইনেও এটা ক্যাপিটাল অফেন্স, অর্থাৎ এখানে মৃত্যুদণ্ড দিলে পানিশমেন্ট দেওয়া হবে। তারপরে হচ্ছে কেস ল, the law as laid down in cases that have been decided in the decisions of courts। অর্থাৎ যখন যখন কোনো আইনকে আইনের ধারা বা কোনো আইনকে যখন কেসের আওতায় রাখা হয় এবং সেখানে কোর্টের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করতে হয় তখন এটাকে বলা হয় কেস ল। অর্থাৎ ধরো এটা বাংলাদেশে বর্তমানে এখন মানুষজন ঘরের মধ্যে থাকতে হচ্ছে, এখন কিন্তু ঘরের বাইরে কেউ যেতে পারতেছে না। ঠিক যারা যেতে যেতে চাচ্ছে
এখন তাদের ব্যাপারে অ্যাকশন কি নিবে, ধরো এই ধরনের কোনো একটা ব্যাপার, কিন্তু আইনে তো এরকম কোনো কিছু নাই, কিন্তু এখন যদি আইন পাশ করে দেওয়া হয় যে ঘর থেকে কেউ বের হলে বিনা কারণে, তখন তার একটা শাস্তি হবে, জরিমানা হবে এরকম। এখন এর বিরুদ্ধে যদি কেউ যদি কেস দাখিল করে কোর্টে সিদ্ধান্তের জন্য যে এটাকে আসলে কতটা কার্যকরী হবে, তখন এই ধরনের লকে বলা হয় কেস ল। ওকে, তোমরা আইনের স্টুডেন্ট, তোমরা আরো ভালো বুঝবা। তারপর হচ্ছে চার্জ টু দ্য জুরি, এটা হচ্ছে চার্জ টু দ্য জুরি। আচ্ছা, the judge's instruction to the jury um, concerning the law that applies to the facts of the case on trial, অর্থাৎ চার্জ টু দ্য জুরি। এখানে যখন নর্মালি জুরি থাকে হচ্ছে যে একের অধিক যখন বিচারকরা বসেন তখন এটাকে জুরি বলা হয়, এবং সেখানে তার মধ্যে একজন জাজ থাকবেন, তিনি একটা ইনস্ট্রাকশন দিয়ে থাকবেন যে কোন ধরনের বিষয়গুলি ফ্যাক্ট হিসাবে কোন কার্যকরী করবে কি করবে না যখন মামলা চলাকালে। এই ধরনের ইনস্ট্রাকশন গুলোকে বলা হয়, অর্থাৎ এই ধরনের একজন জাজের এই ধরনের ইনস্ট্রাকশন গুলিকে বলা হয় চার্জ টু দ্য জুরি। এই আর কি। আমরা একটা মুভি দেখছিলাম, ওখানে একটা রেপ কেসের সম্ভবত, তো সেখানে জুরিরাও ছিলেন 5 জনের মতো প্রায়। তখন জাজ বলে দিয়েছিলেন যে আপনারা কি কি করবেন এই ট্রায়ালের কেসের, কোন কোন ফ্যাক্ট গুলিকে আপনারা কি কিভাবে দেখবেন। ওইটাই হচ্ছে চার্জ টু দ্য জুরি। মুভিটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না অবশ্য। 375 মনে হয়, সেকশন 375 মুভি, এরকম একটা মুভি আছে ইন্ডিয়া। ওকে, চিফ জাজ, এটা তো আমরা জানি সবাই, জাজ হু হ্যাজ প্রাইমারি রেসপন্সিবিলিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ আ কোর্ট বাট অলসো ডিসাইডস কেসেস। আমরা বাংলাদেশে বলে থাকি হচ্ছে চিফ জাস্টিস, আর নর্মালি এই আর কি চিফ জাস্টিস। আর এখানে এখানে চিফ জাজ, অর্থাৎ তিনি হচ্ছেন যে সকল জাজদেরই প্রধান, এবং রাষ্ট্রপতি ওনাকে নিয়োগ করে থাকেন বাংলাদেশে 95 সম্ভবত সংবিধানের আলোকে নিয়োগ দেওয়া হয়। আচ্ছা, তারপরে হচ্ছে সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স। এইটা প্রায় সময় আমি আমাদের কলিগদের থেকেও শুনি এবং বিভিন্ন লয়ারদের কাছ থেকেও শুনি। সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স, অল এভিডেন্স এক্সেপ্ট আই উইটনেস টেস্টিমনি। এইটা কি সবাই বুঝে গেছে? অর্থাৎ আই উইটনেস যে একটা টেস্টিমনি আছে, একটা প্রত্যক্ষ সাক্ষী যিনি চোখে দেখেছেন, এই ধরনের টেস্টিমনি বাদে সকল এভিডেন্সকে বলা হয় সার্কমস্টেন্সিয়াল সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স। আশা করি বুঝতে পারছো, তাই না? কেউ যদি এটা প্রায় সময় আমি শুনে থাকি, আজকে আমি নিজেও জানলাম। সেটা হচ্ছে যে আই উইটনেস বাদে, এভিডেন্স বাদে বাকি সকল এভিডেন্সকে বলা হয় সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স। অর্থাৎ কেউ অনুমান করে বলতেছে যে এই মনো কাজ করেছে, এটাও একটা সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স, বাট চোখে দেখা যেটা সেটা তো একটা ডিফারেন্ট ব্যাপার। ওকে, এরপর আমরা দেখবো সেটা হচ্ছে ক্লার্ক অফ কোর্ট। ক্লার্ক অফ কোর্ট, an officer appointed by the court to work with the chief judge বা চিফ জাস্টিসের অফিসে যিনি কাজ করে থাকেন, অ্যাডমিনিস্ট্রেশন কাজ, তাকে বলা হয় ক্লার্ক অফ কোর্ট। ওকে, তারপর হচ্ছে কমন ল, the legal system that originated in England and is now in use in the United States. It is based on judicial decisions rather than legislative action. কমন ল মানে হচ্ছে যে ধরনের ল গুলি নর্মালি লিগ্যাল সিস্টেম বা আইন বিষয়গুলা উৎপত্তি হয়েছে ইংল্যান্ডে, এখনই এগুলো ইউনাইটেড স্টেটসেও ব্যবহৃত হয়, এগুলিকে বলা হয় কমন ল। অর্থাৎ ইউনাইটেড স্টেটস, অ্যাকর্ডিং টু ইউনাইটেড স্টেটস নর্মালি তাদের মতে আর কি, যে এটা হচ্ছে তাদের কমন, কারণ তারা ইংল্যান্ডের ল গুলোকে ফলো করছে, সেজন্যই এটাকে কমন ল বলা হয় ওদের ভাষায়। তারপর হচ্ছে কমপ্লেন্ট, আমরা মনে হয় কমপ্লেন্ট করছি এর আগে, কনস্ট্রাক্ট আমরা করছি, এটা করছে কনভিকশন, এটাও আমরা অলরেডি করছি। আর জাজমেন্ট অফ গিল্ট এগেইনস্ট ক্রিমিনাল ডিফেন্ডার, কনভিকশন অভিযুক্ত বা আসামি, অপরাধী আর কি যাকে বলা হয়, কনভিকশন মানে হচ্ছে অপরাধী। ওকে, মানে যারা বিচারে পাওয়া গেছে যে উনি অমুক অপরাধী, ওটাই হচ্ছে কনভিক্ট, আর নাউন হচ্ছে কনভিকশন, দুইটাই নাউন অবশ্য। তারপর হচ্ছে কাউন্সিল, এরপর হচ্ছে কাউন্সিল, লিগেল অ্যাডভাইস। কাউন্সিলদেরকে লিগেল অ্যাডভাইস বলা হয়, টার্ম ইউজ টু রেফার টু লয়ার ইন আ কেস। এটা আমাদের দরকার পড়বে না।
counterclaim, a claim that a defendant makes against a plaintiff, অর্থাৎ বিবাদী যখন বাদীর বিরুদ্ধে যখন কোনো দাবি করা হয় বা অভিযোগ করে তখন এটাকে বলা হয় কাউন্টার ক্লেম। এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। অর্থাৎ আমি আবারও বলতেছি, ডিফেন্ডেন্ট মানে বিবাদী যখন বাদীর বিরুদ্ধে যখন অভিযোগ আনে তখন সেটাকে বলা হয় কাউন্টার ক্লেম। আমরা জানি কোর্ট কাকে বলে, এটা তো আমরা জানি। কোর্ট রিপোর্টার, এটাও না বোঝার কিছু নেই। আ পারসন হু মেক্স আ ওয়ার্ড ফর ওয়ার্ড রেকর্ড অফ হোয়াট ইজ সেড ইন কোর্ট, produces transcript of the proceeding upon request. কোর্ট রিপোর্টার হচ্ছে শব্দ, যে প্রত্যেকটা শব্দ যিনি রেকর্ড করে থাকেন লিখে অথবা টাইপ করে, তখন কোর্টের কাজ করবো, ওনাদেরকে বলা হয় কোর্ট রিপোর্টার। তারপর হচ্ছে ড্যামেজেস। ড্যামেজেস মানে হচ্ছে ক্ষতি, মানি পেইড বাই দ্য ডিপেন্ডেন্টস টু সাকসেসফুল প্লেইন্টিভস ইন সিভিল কেসেস। যখন বিবাদী যখন অর্থ পরিশোধ করতে হয় বাদীকে কোনো ক্ষতিপূরণ হিসাবে, তখন এটাকে বলা হয় ড্যামেজেস। যেমন একজন মাথা ফাটাই দিল, এখন মাথা ফাটানোর চিকিৎসা যিনি ফাটালেন তাকে ওই খরচটা বহন করতে হবে, এটাকে বলা হয় ড্যামেজেস। ওকে, ডিফল্ট জাজমেন্ট, a judgment rendered because of the defendant's failure to answer or appear. যখন কোনো বিবাদী যখন কোর্টে উপস্থিত করতে অপারগ হয় অথবা কোনো সুরক্ষিত আনসার দিতে যিনি ব্যর্থ হন, তখন এটাকে বলা হয় ডিফল্ট জাজমেন্ট। ওকে, আর ডিফেন্ডেন্ট আমরা জানি এটা হচ্ছে বিবাদী। তারপর হচ্ছে ডিপোজিশন। হোয়াট ইজ ডিপোজিশন? An oral statement made before an officer authorized by law to administer oaths. Such statements are often taken to examine potential witness to obtain discovery. আমরা যে বলি না, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না, এরকম বাংলা সিনেমাতে প্রায় শুনে দেখে থাকি। এই ধরনের এই ওথ, এটাকে বলা হয় ওথ, শপথ আর কি। আইনের ভাষায় এটাকে বলা হয় ওথ। ওথ মানে হচ্ছে শপথ, OATH, ওথ, আর প্লুরাল হচ্ছে ওথস। এটাকে বলা হয় ওরাল স্টেটমেন্ট। somebody will say what he did or what he did not। এই ধরনের স্টেটমেন্টকে বলা হয় ডিপোজিশন। তারপর হচ্ছে ডিসকভারি, লয়ার্স এক্সামিনেশন, মানে অর্থাৎ আইনজীবীদের যে পরীক্ষা টরীক্ষা করে থাকেন বিফোর ট্রায়ালের আগেই করে থাকেন ফ্যাক্টস গুলি সম্পর্কে, তখন এই ধরনের ডিসকভারি বলা হয় এটা। একজন লয়ার যখন নিজে স্ব-উদ্যোগে কোনো কেসের সত্য মানে উদ্ঘাটন করার জন্য কাজ করে থাকেন, তখন এটাকে বলা হয় ডিসকভারি আইনের ভাষায়। আমার একটা চ্যানেলের নামও তো আছে ডিসকভারি, ওইটা। তারপর হচ্ছে ডকেট, a log containing brief entries of court proceedings। এইটা হচ্ছে মূলত লগ কাকে বলে, এটা হচ্ছে এক ধরনের কি বলবো, কেসের যে মানে কোনো একটা মানে কোর্টে যখন কেস যখন ইয়ে করা হয় তখন তার জন্য এটাকে বাংলায় কি বলে, লিখিত কোনো কিছু একটা ব্যাপার থাকে, যেটাকে আমরা আমাদের ইংলিশে বলা হয় লগ আর কি। লগ মানে হচ্ছে নর্মালি চেক লিস্ট, নোট ডাউন করে রাখা হয়, কোনটার পর কি হবে না হবে এরকম নোট ডাউন করে রাখা হয়, এটা আর কি। এটাকে বলা হয় ডকেট। তারপরে হচ্ছে এন ব্যাংক, এইটা একটা টার্ম। এটা না, এটার ইংলিশে হচ্ছে ইন দ্য বেঞ্চ, এটা ল্যাটিন, হ্যাঁ ল্যাটিন টার্ম। ইন ব্যাংক, বেঞ্চ, ইন দ্য বেঞ্চ আর ফুল বেঞ্চ, এটা ফুল ইংলিশ হচ্ছে ফুল বেঞ্চ, রেফার্স টু court sessions with the entire membership of a court participating rather than the usual quorum। ওকে, এটা আমাদের অত দরকার নেই, এটা ইউএস এর একটা টার্ম, তারপরে জেনে রাখলে ভালো। এভিডেন্স, এটা তো আমরা জানি।
information presented in testimony or in documents that is used to persuade the fact finder. এটা আমরা অলরেডি জানি এভিডেন্স কি। ফেডারেল কোয়েশ্চেন, এটা দরকার নেই, এটা ইউএস এর একটা টার্ম। ফেলোনি, এটা আমরা মনে হয় পড়ছি এর আগে। A crime carrying a penalty of more than a year in prison, অর্থাৎ যে ক্রাইমগুলিকে এটা ফেলোনি হচ্ছে মূলত ক্রাইম, কোন অপরাধ, কিন্তু কোন ধরনের অপরাধ, যে অপরাধের জন্য পেনাল্টি হিসেবে মোর দেন 1 বছরের যারা ইমপ্রিজনমেন্ট পায় 1 বছরের বেশি, তাদেরকে বলা হয়, এটাকে বলা হয় ফেলোনি। ফাইল, এটা তো আমরা জানি। গ্র্যান্ড জুরি কারা? A body of citizens who listen to evidence of criminal allegations, অর্থাৎ আমাদের দেশে যেমন বুদ্ধিজীবী বলা হয়, সিভিল সোসাইটি, এদের কাউকে মানে এদের একসাথে 5 জন 10 জন বা এদের একটা গ্রুপ করে এদেরকে বলা হলো যে আপনারা একটা ক্রিমিনাল অ্যালিগেশনস এর এভিডেন্স গুলি শুনবেন, which are presented by the government. এটা গভর্নমেন্ট নরমালি এটাকে উপস্থাপন করে থাকে and determines whether there is probable cause to believe the offense was committed. অর্থাৎ গভর্নমেন্টই নরমালি এটাকে উপস্থাপন করে থাকবে ওই সিটিজেন্স এর কাছ থেকে, এবং এটা সিলেক্টিভ সিটিজেন্স হতে হয়। নরমালি এদেরকে জিজ্ঞেস করা হবে যে আদৌ কি এই অপরাধটা সংঘটিত হয়েছে কি হয় নাই, আপনারা এভিডেন্স দেখে বলুন, এরকম, বা কারা কারা এই ব্যাপারে জড়িত থাকতে পারে এই বিষয়ে। তারপর হচ্ছে হাবিস কর্পাস। Habeas corpus, a writ that is usually used to bring a prisoner before the court to determine the legality of his imprisonment. নর্মালি একটা মানুষকে যখন রিট করা হয়, আমরা তো জানি যে রিট কাকে বলে, এই যে WRIT, রিট। রিট নর্মালি কখন করে? যখন একজন মানুষ যখন মনে করে যে তখন তার অধিকারের প্রতি ক্ষুণ্ণ করা হয়েছে, তিনি তখন সংক্ষুব্ধ হন, তখন তিনি একটা রিট করে থাকেন। আর রিট করে থাকেন নরমালি। আর হাবিস কর্পাসটা হচ্ছে যে একজন প্রিজনারের জন্য রিট করা হয়েছে যে আদৌ উনি যে কারাগারে বন্দী আছেন সেটা কতটুকু বৈধ আছে, এটাকে চ্যালেঞ্জ করে যখন রিট করা হয় তখন এটাকে বলা হয় হাবিস কর্পাস। এটা একটা ল্যাটিন টার্ম। এই কোশ্চেনটা আমরা ইংলিশে পড়া সত্ত্বেও বিসিএস এর পরীক্ষায় বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আমরা এটা পাইছিলাম, মানে হাবিস কর্পাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম আইনের ভাষায়। ওকে, হেয়ারসে, এরপর আমরা আসছি হেয়ারসে। Statements by a witness who did not see or hear the incident in question but heard about it from someone else. যেমন আমরা একজন আরেকজনের কাছ থেকে শুনছে, যিনি দেখেছেন উনি একটা ঘটনা বললেন আর কি, মনে করো যে এক্স ওয়াই জেড কে, তো এক্স এ তো আর নিজে দেখে নাই, এক্স তো আরেকজনের কাছ থেকে শুনছে। এই ধরনের শোনাকে বলা হয় হেয়ারসে। হেয়ারসে ইউজুয়ালি নট অ্যাডমিসিবল অ্যাজ এভিডেন্স ইন কোর্ট, মানে এই ধরনের হেয়ারসেকে কখনোই এভিডেন্স হিসেবে গণ্য করা হয় না কোর্টে। আশা করি বুঝতে পারছো সবাই। হেয়ারসে, যেমন নাজমুল বললো একটা ঘটনা, কাকে বললো? সাকিবকে বললো। এখন সাকিব বললো আবার সাকিব, তাহলে সাকিবের সাকিবের ঘটনা, সাকিব যেটা বলতেছে এটাকে বলা হয় হেয়ারসে। আর এই ধরনের হেয়ারসেটা কোর্টে অ্যালাউড না, এই আর কি। তারপরে হচ্ছে আমরা দেখবো যেটা হচ্ছে ইমপিচমেন্ট। এটাকে বাংলায় লিখে রাখতে পারো অভিশংসন। ইমপিচমেন্টের বাংলা হচ্ছে অভিশংসন। নর্মালি আমাদের দেশে যখন ধরো আমাদের দেশের রাষ্ট্রপতিকে ওনার যে উনি যে এখন যে অবস্থা, মানে উনি তো এখন রাষ্ট্রপতি, এখন রাষ্ট্রপতি থেকে ওনাকে নামানো প্রক্রিয়াটাকে বলা হয় ইমপিচমেন্ট। এটাকে টেস্টিমনি লাগে। তারপরে হচ্ছে indictment, the formal charge issued by a grand jury stating that
there is enough evidence that the defendant committed the crime to justify having a trial. It is usually primarily for felonies. অর্থাৎ ওই যে আমরা একটু আগে শিখলাম যেটা ফেলোনিস কাকে বলে, যাদের কারাদণ্ড দেওয়া হয় 1 বছরের বেশি, যখন এই তাদের ব্যাপারে যখন ইনাফ এভিডেন্স আসে এবং এটাকে জাস্টিফাই করার জন্য ট্রায়ালে, এই ধরনের ফর্মাল চার্জকে বলা হয় ইনডিক্টমেন্ট। আশা করি সবাই বুঝতে পারছো।